প্যালেস অফ অ্যাসেম্বলি হলো একটি আইনসভা যা বিখ্যাত স্থাপত্যি ল কর্বুজিয়ে দ্বারা ডিজাইন করা হয়েছে এবং এটি অবস্থিত নিম্নের কোথায়? এটি অবস্থিত নিম্নের কোথায়? প্যালেস অফ অ্যাসেম্বলি। তাহলে কি প্যালেস অফ অ্যাসেম্বলি একজন বিখ্যাত এটা একটা আইনসভা যেটা একজন বিখ্যাত স্থপতি ল কর্বুজিয়ে দ্বারা ডিজাইন করা হয়েছে। এটি কোথায় অবস্থিত? এটি নিম্নের কোথায় অবস্থিত? এটি চণ্ডীগড়ে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? না, এটি চণ্ডীগড়ে অবস্থিত। যদি বলে প্যালেস অফ অ্যাসেম্বলি এটা কোথায় অবস্থিত? না, চণ্ডীগড়ে অবস্থিত। কে তৈরি করেছেন? না, ল কর্বুজিয়ে। কে তৈরি করেছেন? ল কর্বুজিয়ে। এটা সম্ভবত কর্বুজিয়ে হয়তো হতো, ল কর্বুজিয়ে। তাহলে কি হচ্ছে প্যালেস অফ অ্যাসেম্বলি কোথায় অবস্থিত? না, চণ্ডীগড়ে অবস্থিত। এটা কে ডিজাইন করেছেন? ল কর্বুজিয়ে ডিজাইন করেছেন। এটা কে ডিজাইন করেছেন? ল কর্বুজিয়ে ডিজাইন করেছেন। এটা কে ডিজাইন করেছেন? ল কর্বুজিয়ে ডিজাইন করেছেন। প্যালেস অফ অ্যাসেম্বলি মানে কি? জনসভা। তার মানে কি জনসভার যে প্রাসাদ, সেই প্রাসাদটা কে তৈরি করেছে? ল কর্বুজিয়ে তৈরি করেছে। কোথায়? না, চণ্ডীগড়ের জন্য। চণ্ডীগড় কোথার রাজধানী? না, হরিয়ানা ও পাঞ্জাবের রাজধানী হলো চণ্ডীগড়। কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে রাজ্য সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেওয়া এবং অন্যান্য আইনি দায়িত্ব পালনে নির্বাহী ক্ষমতা কার? রাজ্য সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেওয়া এবং অন্যান্য আইনি দায়িত্ব পালনের নির্বাহী ক্ষমতা কার হাতে আছে? কার হাতে আছে? সেটা কি? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। আমাদের কেন্দ্র সরকারের হলে আমরা কি বলি? অ্যাটর্নি জেনারেল বলি। ঠিক আছে, আমরা কেন্দ্র সরকারের হলে আমরা কি বলি? অ্যাটর্নি জেনারেল। আর রাজ্য সরকারের হলে অ্যাডভোকেট জেনারেল। আগেরবার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছিল অ্যাডভোকেট জেনারেলের কার্যনির্বাহী ক্ষমতার যে আর্টিকেল, সেই আর্টিকেলটাকে নিয়ে প্রশ্ন আসছিল। ঠিক আছে, তাহলে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এটা সহজ, সুচেতা কৃপালনী। কোথায় মুখ্যমন্ত্রী হয়েছিল? না, ইউপিতে, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হয়েছিল। আর তোমার রাজ্যপাল হয়েছিল কে? রাজ্যপাল হয়েছিল হচ্ছে তোমার সরোজিনী নাইডু। আর যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল, সেটাও একজন হচ্ছে নাইডু, মানে তোমার সরোজিনী নাইডুর বোন, আমি নামটা ভুলে গেছি, সে হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল। নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? একটি রাজ্যের মন্ত্রিপরিষদ রাজ্যের আইন পরিষদের কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। একটি রাজ্যের মন্ত্রিপরিষদ রাজ্যের আইন পরিষদের কাছে কি? না, সম্মিলিতভাবে কি আছে? না, দায়বদ্ধ। একটি রাজ্যের মন্ত্রিপরিষদ রাজ্য পরিষদের কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। একটি রাজ্যের মন্ত্রিপরিষদ উপরাষ্ট্রপতির কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। একটি রাজ্যের মন্ত্রিপরিষদ রাজ্যের বিধানসভার কাছে সম্মিলিতভাবে দায়বদ্ধ। তাহলে কোনটা ঠিক হবে? না, এইটা ঠিক হবে। কি? না, একটা রাজ্যের মন্ত্রিপরিষদ রাজ্যের যে বিধানসভা আছে না, রাজ্যের যে বিধানসভা মানে রাজ্যের যে সংসদ, ঠিক আছে, রাজ্যের যে সংসদ, সেই সংসদের কাছে কি? না, দায়বদ্ধ থাকবে। সম্মিলিতভাবে কি থাকবে? দায়বদ্ধ থাকবে। মানে রাজ্যের সংসদের যে লোকসভা, তার কাছে কি থাকবে? দায়বদ্ধ থাকবে। ধারা 170 অনুসারে প্রতিটি রাজ্যের বিধানসভায় আসন সংখ্যা ড্যাশের বেশি হওয়া উচিত নয়। ধারা 170 অনুসারে, ধারা কত? না, 170 অনুসারে প্রতিটি রাজ্যের বিধানসভার আসন সংখ্যা ড্যাশের বেশি হওয়া উচিত নয়। 500-এর বেশি হওয়া উচিত নয়। তার কি? ধারা 170 অনুসারে প্রতিটি রাজ্যের বিধানসভার আসন সংখ্যা কত? না, 500-এর বেশি হওয়া যাবে না। 500-এর বেশি হওয়া উচিত নয়। 500-এর বেশি কি হওয়া উচিত নয়? ধারা 170 অনুসারে প্রতিটা রাজ্যের যে বিধানসভা আছে, সেই বিধানসভার যে সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যা হচ্ছে 500-এর বেশি হওয়া উচিত নয়। দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদ বলতে কি বোঝায়? দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদ বলতে কি বোঝায়? না, দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদ বলতে আইনসভাগুলিকে দুটি পরিষদে বিভক্ত। যেমন আমরা পার্লামেন্টে কি দেখি? একটা লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। একটা লোকসভা, একটা রাজ্যসভা, অর্থাৎ কি? এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। সেরকমই যদি
কোনো জায়গায় যদি সে রাজ্য হোক বা কেন্দ্রে হোক যদি দুটা কক্ষ থাকে তাহলে সেটা আমরা কি বলবো, দ্বিকক্ষ বিশিষ্ট। তো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সেই আইনসভাগুলিকে আমরা কি দুটা কক্ষ থাকবে সেটাকে দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদ আমরা বলতে পারি। নিম্নলিখিত কোন রাজ্যের যে বিধান পরিষদ আছে, নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ আছে, নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ আছে, না অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ আছে। নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ আছে, না অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ আছে। নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ আছে, না অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ আছে। নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ আছে, না অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ আছে। নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ আছে, না অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ আছে। কোন রাজ্যে বিধান পরিষদ নেই যদি প্রশ্ন করে তাহলে কি হবে, কেরালায় বিধান পরিষদ নেই, কেরালায় বিধান পরিষদ নেই। নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ আছে, অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ আছে। যদি প্রশ্ন করা হয় কোন রাজ্যে বিধান পরিষদ নেই তাহলে হবে কিনা কেরালাতে বিধান পরিষদ নেই। নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ আছে যদি প্রশ্ন করে সেটা হবে অন্ধ্রপ্রদেশ। যদি বলে নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ নেই তাহলে সেটা কি হবে, না কেরালাতে বিধান পরিষদ নেই। ভারতের সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিতে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিতে আইন পরিষদ গঠনের বিধান রয়েছে, রাজ্যগুলিতে আইন পরিষদ গঠনের বিধান রয়েছে। নিম্নলিখিত কোন ধারায় রাজ্যগুলিতে আইন পরিষদ গঠনের কি বিধান রয়েছে, 169 নম্বর ধারায় কি রয়েছে, রাজ্যের মানে রাজ্যের আইন পরিষদগুলিতে গঠনের, রাজ্যের আইন পরিষদগুলি গঠনের বিধান রয়েছে। নিম্নলিখিত কোন ধারায় রাজ্যগুলিতে আইন পরিষদ গঠনের বিধান রয়েছে, না 169 নম্বর ধারাতে রাজ্যগুলিতে, বিভিন্ন যে রাজ্য আছে সেই রাজ্যগুলিতে কি আইন পরিষদ গঠনের বিধান রয়েছে, আইন পরিষদ গঠনের কি রয়েছে, না বিধান রয়েছে। তাহলে কি নিম্নলিখিত কোন ধারায় রাজ্যগুলিতে আইন পরিষদ গঠনের বিধান রয়েছে, না 169 নম্বর ধারায় কি আছে, না আইন পরিষদ গঠনের বিধান রয়েছে। আচ্ছা ঠিক আছে, আর একটু আগে আমরা কি পড়ছিলাম, 170 নম্বর ধারা অনুসারে রাজ্যের বিধানসভার আসন সংখ্যা 500-র বেশি হওয়া উচিত নয়। তাহলে কি 169-এ কি আছে, রাজ্যগুলিতে কি, না আইন পরিষদ গঠনের, রাজ্যগুলিতে আইন পরিষদ গঠনের বিধান রয়েছে। আর 170 নম্বর ধারাতে কি বলা হচ্ছে, 170 নম্বর ধারাতে বলা হচ্ছে যে রাজ্যগুলির যে বিধান পরিষদ থাকবে, রাজ্যগুলিতে যে বিধানসভা আছে সেই বিধানসভার আসন সংখ্যা 500-র বেশি হওয়া উচিত নয়। 169-এ কি আছে, যে রাজ্যগুলি তার আইন পরিষদ গঠন করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে, রাজ্যগুলি আইন পরিষদ গঠনের যে বিধান সেখানে দেওয়া হয়েছে। আর 170 নম্বরে দেওয়া হয়েছে কি 500-র বেশি মেম্বার যেন না হয়। আর যদি বলে কোন রাজ্যে বিধান পরিষদ আছে, অন্ধ্রপ্রদেশে বিধান পরিষদ আছে। আর যদি বলে কোন রাজ্যে বিধান পরিষদ নাই, সেটা হচ্ছে কেরালায় বিধান পরিষদ নাই। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একটি বিধানসভা আছে, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একটি বিধানসভা আছে, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একটি বিধানসভা আছে, সেটা হলো দিল্লি। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একটা বিধানসভা আছে, না দিল্লিতে একটা বিধানসভা আছে। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে কি, না একটা বিধানসভা আছে, না নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একটা বিধানসভা আছে, না দিল্লিতে আমরা দেখতে পাই যেটা কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এখানে কিন্তু বিধানসভা আছে। দিল্লিতে আমরা দেখতে পাই এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এখানে কিন্তু একটা বিধানসভা আছে। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের কোন রাজ্যের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী ছিলেন, নিম্নলিখিত কে ভারতের সবথেকে বেশি দিনের জন্য কি ছিল, না মুখ্যমন্ত্রী ছিলেন। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সবথেকে বেশি দিনের জন্য কি ছিল, না মুখ্যমন্ত্রী ছিল। কে ছিল, না পবন কুমার চামলিং। পবন কুমার চামলিং হচ্ছে সবথেকে বেশি দিনের জন্য কি ছিল, মুখ্যমন্ত্রী ছিল। পবন কুমার চামলিং কি ছিল, না সবথেকে বেশি দিনের জন্য কি ছিল, মুখ্যমন্ত্রী ছিল। পবন কুমার চামলিং সবথেকে বেশি দিনের জন্য কি ছিল, না মুখ্যমন্ত্রী ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। তাহলে চলুন আমরা বক্তব্যগুলো পড়ি। রাজ্য পর্যায়ে মুখ্যমন্ত্রীর পদটি কেন্দ্রের রাষ্ট্রপতির পদের মতো, রাজ্য পর্যায়ে মুখ্যমন্ত্রীর পদটি কেন্দ্রের রাষ্ট্রপতির মতো, এটা হচ্ছে ভুল। কারণ কি, রাজ্য পর্যায়ে মুখ্যমন্ত্রীর পদটি হচ্ছে কেন্দ্রের প্রধানমন্ত্রীর মতন হবে, আর রাজ্যপালের পদটি কি হবে, রাষ্ট্রপতির মতো হবে। ঠিক আছে, সঠিক নয়। আর এছাড়াও আমরা অন্যান্য অপশানগুলো দেখেলেই রাজ্যপাল কেবলমাত্র সেই ব্যক্তিকে নিয়োগ করেন যাদের মুখ্যমন্ত্রী সুপারিশ করেন। ইয়েস, একদম ঠিক। রাজ্যপাল কেবলমাত্র সেই সমস্ত ব্যক্তিদের নিয়োগ করবে, অর্থাৎ সেই সমস্ত মন্ত্রীকে নিয়োগ করবে যাকে মুখ্যমন্ত্রী কি করবে, সুপারিশ করবে রাজ্যপালকে। মুখ্যমন্ত্রী হলেন রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান। ইয়েস, মুখ্যমন্ত্রী হলো কি না রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান। মুখ্যমন্ত্রী হলো রাজ্যের পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান, আর প্রধানমন্ত্রী হলো নীতি আয়োগের
চেয়ারম্যান। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করতে পারবেন না যতক্ষণ না তার আইনি সভায় সংখ্যাগরিষ্ঠতা থাকে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে কি করতে পারবেন না? বহিষ্কার করতে পারবেন না যতক্ষণ না তার আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে কি করতে পারবেন না? বহিষ্কার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকে। ইয়েস, এটা একদম কারেক্ট। তাহলে কি যতক্ষণ পর্যন্ত মন্ত্রিসভায় তার সংখ্যাগরিষ্ঠতা থাকে ততক্ষণ পর্যন্ত রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে কি বহিষ্কার করতে পারিবে না। ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত দরকার? ভারতের যে কোনো জায়গায় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত দরকার? 25 বছর দরকার। আমি আগে কি বলছিলাম? লোকসভার সদস্য হওয়ার জন্য 25 বছর দরকার, রাজ্যসভার জন্য 30 বছর দরকার, আর হচ্ছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য হচ্ছে 35 বছর দরকার। ঠিক আছে, এই যে 25 বছর, এই 25 বছর হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য দরকার, এই 25 বছর হচ্ছে প্রধানমন্ত্রীর জন্যও দরকার, কারণ লোকসভার মেম্বারের সমান এদের ক্ষমতা না, এদের ইটা। তাহলে ওই জন্য এটা কি হলো, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর হতে হবে। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বয়স কত বছর হতে হবে? 25 বছর হতে হবে। ভারতের সংবিধান অনুসারে বিধান পরিষদের সদস্যের মেয়াদ হলো, ভারতের সংবিধান অনুসারে বিধান পরিষদের সদস্যের মেয়াদ হলো, ভারতের সংবিধান অনুসারে বিধান পরিষদের সদস্যের মেয়াদ হলো কত না 6 বছর। কত না 6 বছর। ভারতের সংবিধান অনুসারে বিধান পরিষদের সদস্যের মেয়াদ কত হলো না 6 বছর। ভারতের সংবিধান অনুসারে বিধান পরিষদের মেয়াদ কত বছর না 6 বছর। বিধান পরিষদের মেয়াদ কত বছর না 6 বছর। বিধান পরিষদের সদস্য পদ লাভের জন্য সর্বনিম্ন বয়সসীমা কত হতে হবে? বিধান পরিষদের সদস্য পদ নেওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? 30 বছর হতে হবে। কারণ এটা কি বলো দেখিনি, এটা রাজ্যসভার মতন জিনিস। বিধান পরিষদকে রাজ্যসভার যে ক্যাপাবিলিটি, রাজ্যসভার যে বৈশিষ্ট্য না, বিধান পরিষদেরও হচ্ছে সেই বৈশিষ্ট্য। রাজ্যসভার যে বৈশিষ্ট্য বিধান পরিষদেরও সেই বৈশিষ্ট্য। ওই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যসভা কতজন 6 বছরের জন্য হয়, রাজ্যসভার বয়স কত লাগে? 30 বছর লাগে। ফলে এখানেও সেই একই জিনিস ফল হচ্ছে। তাহলে রাজ্যসভার মতো কার বৈশিষ্ট্য না বিধান পরিষদের বৈশিষ্ট্য। বিধান পরিষদের বৈশিষ্ট্য। বিধান পরিষদ কত বছরের জন্য থাকে না 6 বছরের মেয়াদ হয়, 6 বছরের মেয়াদ হয়। আর বিধান পরিষদের যোগ্য সর্বনিম্ন বয়স কত না 30 বছর হতে হবে। নিম্নলিখিত কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা আছে? নিম্নলিখিত কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা আছে? বিহারে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা আছে। নিম্নলিখিত কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা আছে? না বিহারে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা আছে। নিম্নলিখিত কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা আছে? না বিহারে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা আছে। নিম্নলিখিত কোন ধারা অনুসারে রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত হবে? নিম্নলিখিত কোন ধারা অনুসারে রাজ্যের নির্বাহী ক্ষমতা বা এক্সিকিউটিভ পাওয়ার, যেমন আমরা সেখানে দেখছিলাম কি রাষ্ট্রপতির ক্ষেত্রে 53 নম্বর ধারা, 53 নম্বর ধারায় হচ্ছে সমস্ত এক্সিকিউটিভ ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? রাষ্ট্রপতির হাতে দেওয়া হয়েছে। একইভাবে রাজ্যের ক্ষমতা, এক্সিকিউটিভ ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? না রাজ্যপালের হাতে দেওয়া হয়েছে। কার হাতে দেওয়া হয়েছে? না রাজ্যপালের হাতে দেওয়া হয়েছে। সেটা কত নম্বর ধারায় লেখা আছে? সেটা লেখা আছে 154 নম্বর ধারা। কত নম্বর ধারায় লেখা আছে? সেটা লেখা আছে 154 নম্বর ধারা। কত নম্বর ধারায় লেখা আছে? না সেটা লেখা আছে আমাদের 154 নম্বর ধারায়। 154 নম্বর ধারায় সমস্ত এক্সিকিউটিভ ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? রাজ্যপালের হাতে দেওয়া হয়েছে। 154 নম্বর ধারায় সমস্ত এক্সিকিউটিভ ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? না রাজ্যপালের হাতে দেওয়া হয়েছে। 154 নম্বর ধারায় সমস্ত এক্সিকিউটিভ ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? না রাজ্যপালের হাতে দেওয়া হয়েছে। হয়ে গেল। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে উল্লেখ আছে যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হবেন? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে উল্লেখ আছে যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হবেন? মুখ্যমন্ত্রী রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হবেন 164 নম্বর ধারায় বলা আছে। 164 নম্বর ধারায় বলা আছে, এক্ষুনি আমরা পড়লাম 154 নম্বর ধারা। 154 নম্বর ধারায় বলা আছে যে এক্সিকিউটিভ ক্ষমতা, রাজ্যের সমস্ত এক্সিকিউটিভ ক্ষমতা কার হাতে দেওয়া থাকবে? রাজ্যপালের হাতে দেওয়া থাকবে। আর বলা হচ্ছে কি না রাজ্যপাল কি করবে? মুখ্যমন্ত্রীকে যে নিয়োগ করবে, রাজ্যপাল কি করবে না মুখ্যমন্ত্রীকে যে নিয়োগ করবে সেই নিয়োগের কত নম্বর ধারায় বলা আছে? 164 নম্বর ধারায় বলা আছে। কত নম্বর ধারায় বলা আছে? 164 নম্বর ধারায় বলা আছে। কত নম্বর ধারায় বলা আছে? 164 নম্বর ধারায় বলা আছে। ভারতের সংবিধানের কোন ধারাটি রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের
কোন ধারাটি, ভারতীয় সংবিধানের কোন ধারাটি রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কযুক্ত? রাজ্যপাল নিয়োগের সাথে কি সম্পর্কযুক্ত? তাহলে যে ভারতীয় সংবিধানের কোন ধারাটা রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কযুক্ত? কোন ধারাটা রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কযুক্ত? না 155 নম্বর ধারাটা রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কযুক্ত। 155 নম্বর ধারাটা কি রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কযুক্ত। এবার জিনিসগুলোকে আমরা কানেক্ট করি। 154 নম্বর ধারাতে আমরা কি জানতে পারলাম? বলো কি জানতে পারলাম? 154 নম্বর ধারাতে আমরা জানতে পারলাম হচ্ছে সমস্ত এক্সিকিউটিভ যে পাওয়ার রাজ্যের যে সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার সেটা রাজ্যপালের হাতে থাকবে। 155 নম্বর ধারাতে আমরা কি জানতে পারলাম? 155 নম্বর ধারাতে আমরা জানতে পারলাম যে রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কিত, রাজ্যপালকে যে নিয়োগ করা হবে সেই নিয়োগের সাথে এখানে কি রিক্রুটমেন্ট করা হবে রাজ্যপালকে কী হবে সেই বিষয়ে বলা হয়েছে 155 নম্বর ধারাতে। 154 নম্বর ধারাতে হচ্ছে রাজ্যপালকে বলা হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে। 154 নম্বর ধারা অনুসারে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে। 155 নম্বর ধারাতে হচ্ছে রাজ্যপালের নিয়োগের কথা বলা হয়েছে। 164 নম্বর ধারাতে আবার বলা হয়েছে রাজ্যপাল কি করবে, তাই যে মুখ্যমন্ত্রীকে যে নিয়োগ করবে সেই ধারাটা সেখানে বলা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল বিধান রয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে? প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান রয়েছে। 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 তো কি না 153 নম্বর ধারাতে 153 নম্বর ধারাতে প্রতিটি রাজ্যের জন্য একটি রাজ্যপালের বিধান রয়েছে। কত নম্বর ধারাতে? 153 নম্বর ধারাতে। প্রতিটি রাজ্যের জন্য একটি রাজ্যপালের বিধান রয়েছে। কত নম্বর ধারাতে? না 153 নম্বর ধারাতে। প্রতিটি রাজ্যের জন্য একটা রাজ্যপালের বিধান রয়েছে। কত নম্বর ধারাতে? না 153 নম্বর ধারাতে। প্রতিটি রাজ্যের জন্য একটা রাজ্যপালের বিধান রয়েছে। কত নম্বর ধারাতে? না 153 নম্বর ধারাতে। প্রতিটি রাজ্যের জন্য একটা রাজ্যপালের বিধান রয়েছে। কত নম্বর ধারাতে? না 153 নম্বর ধারাতে। প্রতিটি রাজ্যের জন্য একটা রাজ্যপালের বিধান রয়েছে। কত নম্বর ধারাতে? না 153 নম্বর ধারাতে। প্রতিটি রাজ্যের জন্য একটা রাজ্যপালের বিধান রয়েছে। কত নম্বর ধারাতে? না 153 নম্বর ধারাতে। 154 নম্বর ধারাতে আমরা কি বললাম? এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয়েছে। 155 নম্বর ধারাতে কি বললাম? রাজ্যপালের নিয়োগের কথা বলা হয়েছে। আর 164 নম্বর ধারাতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবে সেই বিষয়ে বলা হয়েছে। 153 নম্বর ধারাতে বলেছে দেয়ার শ্যাল বি আ রাজ্যপাল। রাজ্যপালকে কে নিযুক্ত করেন? রাজ্যপালকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন। অবভিয়াসলি রাজ্যপালকে কে নিযুক্ত করবেন? আর রাজ্যপালকে হচ্ছে রাষ্ট্রপতি নিযুক্ত করবে। রাজ্যপালকে কে নিয়োগ করবে? আর রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করবে। ভারতের সংবিধানের 161 ধারায় অধীনে নিম্নলিখিত কার ক্ষমা করার ক্ষমতা আছে? নিম্নলিখিত ধারায় কার ক্ষমা করার অধিকার আছে? নিম্নলিখিত ধারায় কার ক্ষমা করার অধিকার আছে? রাজ্যপালের। তাহলে কি 72 নম্বরে হচ্ছে রাষ্ট্রপতির, 161 নম্বরে হচ্ছে রাজ্যপালের। 72 নম্বরে হচ্ছে রাষ্ট্রপতির আর 161 নম্বরে কি আমরা দেখতে পাচ্ছি? রাজ্যপালের। 161 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা দেওয়া হয়েছে। আর 164 নম্বরে কি বলা হয়েছে? রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে পারবে। ভারতের রাজ্যপাল পদে নিয়োগের ন্যূনতম বয়স কত? ওই একই জিনিস, রাষ্ট্রপতির যেটা রাজ্যপালের সেটা কত হবে? 35 বছর। তাহলে যে রাষ্ট্রপতির যেটা রাজ্যপালের সেটা কত বছর? না 35 বছর। তাহলে যেটা হলো ভারতের প্রজাতন্ত্রের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের প্রধান কাকে বলা হয়? ভারতের প্রজাতন্ত্রের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের প্রধান কাকে বলা হয়? প্রশাসনের প্রধান কাকে বলা হয়? না লেফটেন্যান্ট গভর্নরকে বলা হয়। কাকে বলা হয়? না লেফটেন্যান্ট গভর্নরকে বলা হয়। তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান কে থাকবে? প্রশাসনের প্রধান কী হবে? লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের প্রধান কে থাকবে? না লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের প্রধান কে থাকবে? লেফটেন্যান্ট গভর্নর। তাই যে কেন্দ্রশাসিত অঞ্চলের তাহলে যে প্রশাসনের প্রধান কে থাকবে? লেফটেন্যান্ট গভর্নর। কেন্দ্রশাসিত অঞ্চলের 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 প্রশাসনের প্রধান কে থাকবে? লেফটেন্যান্ট গভর্নর। ভারতে
লেফটেন্যান্ট গভর্নর, তাহলে কি বলেছে ভারতে লেফটেন্যান্ট গভর্নর কি না ভারতের লেফটেন্যান্ট গভর্নর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান হিসাবে কাজ করেন। ভারতে লেফটেন্যান্ট গভর্নর কি করে না কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান হিসাবে কাজ করবে। কেন্দ্রশাসিত অঞ্চলের কি না প্রশাসনিক প্রধান হিসাবে কাজ করবে। লেফটেন্যান্ট গভর্নর কি করবে না কেন্দ্রশাসিত যে সমস্ত অঞ্চল আছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান হিসাবে কাজ করবে। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবে কি হাইকোর্টের প্রধান বিচারপতি করাবে। কে করাবে না হাইকোর্টের প্রধান বিচারপতি করাবে। ঠিক আছে, যেমন রাষ্ট্রপতিকে কী করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সেই রকম হাইকোর্টের প্রধান বিচারপতি কী করবে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাবে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে? রাজ্যপাল করবে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করবেন কে? রাজ্যপাল নিয়োগ করবে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে? রাজ্যপাল নিয়োগ করে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন কে? রাজ্যপাল নিয়োগ করেন। ভারতের যে কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এটা তো সহজ, সরোজিনী নাইডু। এই যে একটু আগে যে নামটা আমি ভুলে গেছিলাম, বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? পদ্মজা নাইডু। সরোজিনী নাইডুর বোন পদ্মজা নাইডু ছিল ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা রাজ্যপাল। আর যদি বলে সারা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল না সরোজিনী নাইডু। সারা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? সরোজিনী নাইডু। সারা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? সরোজিনী নাইডু ছিল। কিন্তু যদি বলে যে ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা রাজ্যপাল তাহলে হবে পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু। বিধানসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হন? বিধানসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হন? বিধানসভার সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হন। বিধানসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হন? না বিধানসভার সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হন। আর বিধানসভার সদস্যরা কি হয় না জনগণের দ্বারা নির্বাচিত হন। বিধানসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হন? না জনগণের দ্বারা নির্বাচিত হন। বিধানসভার অধিবেশন কে আহ্বান করেন? বিধানসভার অধিবেশন কে আহ্বান করবেন? বিধানসভার অধিবেশন আহ্বান করবেন রাজ্যপাল। যেরকম লোকসভায় কি করে? লোকসভার অধিবেশন কে আহ্বান করে? রাষ্ট্রপতি। সেরকম বিধানসভার অধিবেশন কে আহ্বান করতে পারবে? রাজ্যপাল। সেরকম বিধানসভার অধিবেশন কে আহ্বান করতে পারবে? না রাজ্যপাল। সেরকম বিধানসভার অধিবেশন কে আহ্বান করতে পারবে? রাজ্যপাল। সেরকম বিধানসভার অধিবেশন কে আয়োজন করতে পারবে? রাজ্যপাল। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা বুঝে নেব সেটা হচ্ছে কি, আমরা যেহেতু রাজ্যের কথা পড়েছি, যেরকম আমাদের কেন্দ্রে কী আছে? পার্লামেন্ট আছে। পার্লামেন্ট আছে এবং এই পার্লামেন্টের কি আছে? দুটা কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। ঠিক আছে, একইভাবে যখন আমরা রাজ্যের কথা বলছি, রাজ্যেও কি আছে না দু ধরনের দু কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। এই দু কক্ষ বিশিষ্ট আইনসভা সম্পর্কে আমরা কি করব একটু সংক্ষেপে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে কি আছে না বিধানসভা আছে আর বিধান পরিষদ আছে। রাজ্যে প্রতিটা রাজ্যে নেই, যে রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে তাদের কথা বলছি। যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে সেখানে আমরা কী কী দেখতে পাই? একটা হচ্ছে বিধানসভা, যেটাকে আমরা বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর একটা আছে বিধান পরিষদ, যেটাকে আমরা বলি লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, একটা বিধানসভা যেটাকে আমরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলছি, আর একটা হচ্ছে বিধান পরিষদ যেটাকে আমরা বলছি লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা বিধানসভা যেটা সভা, এই যে সভা যেটা, সেটা হলো আমাদের লোয়ার হাউস। যেমন লোকসভা সেখানে ছিল, এখানে হচ্ছে লোকসভার, সেখানে যেরকম লোকসভা আমরা নাম দিচ্ছি কেন্দ্রে, রাজ্যে আমরা এটাকে নাম দিচ্ছি কি বিধানসভা। সেই বিধানসভাটার ইংরেজি নাম দিচ্ছি কি লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা হচ্ছে কি না লোয়ার হাউস। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? লোয়ার হাউস। এটা কি এখানে যে মেম্বারগুলো আসে সেই মেম্বারগুলো কি করছে না জনভোট, সরাসরি জনগণের ভোট দ্বারা সরাসরি কি না নির্বাচিত হয়। এইখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে সদস্যরা আসে তারা কি করে? জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হয়ে আসে, ডাইরেক্ট জনগণের দ্বারা ভোটে কি নির্বাচিত হয়ে আসে। ঠিক আছে, আর যারা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলে আসে, লেজিসলেটিভ কাউন্সিলে আমরা কি বলি? লেজিসলেটিভ কাউন্সিলটাকে কি বলি? আপার হাউস বলি, যেটাকে আমরা কেন্দ্রে রাজ্যসভা বলি। এখানে সেটাকে আমরা বলছি বিধান পরিষদ বা কাউন্সিল। এখানে সেটাকে আমরা কি বলছি? বিধান পরিষদ বা কাউন্সিল। এখানে যে সদস্যরা আসে তারা কি না
তারা হচ্ছে, তাদেরকে আমরা কি বলছি, তারা হচ্ছে সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয় না। তারা কি না জনগণের দ্বারা কি না সরাসরি নির্বাচিত হয় না। তারা কি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হয় না। এখানে আমরা এই জিনিসটা ভালোভাবে দেখতে পাবো। তাহলে কি না, যদি কক্ষ বিশিষ্ট রাজ্যে যদি কক্ষ বিশিষ্ট আইনসভা থাকে, তাহলে প্রথমটার নাম কি হবে, বিধানসভা, যেটাকে আমরা কেন্দ্র সরকারের ভাষায় কি বলছি, লোকসভা বা লোয়ার হাউস। আর হচ্ছে যদি বলে যে আরেকটা হাউস আছে, সেই হাউসটাকে আমরা কি বলি, বিধান পরিষদ বলি, সেটাকে আমরা কেন্দ্র সরকারের ভাষায় কি বলবো, রাজ্যসভা। তাহলে একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে কি লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভাটা রাজ্য, যখন আমরা রাজ্যের কথা তুলনা করব, তখন সে রাজ্যে আমরা এটাকে কি বলবো, বিধানসভা বলবো। আবার যখন রাজ্যের পার্সপেক্টিভে আমরা আলোচনা করব, তখন রাজ্যসভাটাকে আমরা রাজ্যে কি বলবো, বিধান পরিষদ বলবো। বিধান পরিষদ কাউন্সিল, অর্থাৎ এটা আপার হাউস, এটা আমাদের কি আপার হাউস, এটা আমাদের কি লোয়ার হাউস। এখানে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে কি এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা কি না, এটাকে বলা হয় নিম্নকক্ষ, আর এটাকে কি বলা হয় না, কাউন্সিলটাকে কি বলা হয়, কাউন্সিলটাকে বলা হয় উচ্চকক্ষ, আর অ্যাসেম্বলিটাকে বলা হয় নিম্নকক্ষ। এই অ্যাসেম্বলিতে বা বিধানসভাতে যারা যায়, তারা কি সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত, আর বিধান পরিষদে যায় তারা হচ্ছে পরোক্ষভাবে, এই যে এখানে যে যারা নির্বাচিত হয়েছে তাদের দ্বারা এরা নির্বাচিত হয়ে পরোক্ষভাবে কি না বিধান পরিষদে যায়। ঠিক আছে। অর্থ বিল আমরা কোথায় পেশ করতে পারি, একই রকম কেন্দ্রের মতন পার্লামেন্টে যেরকম লোকসভায় আমরা অর্থ বিল পাস করি, এখানে হচ্ছে অর্থ বিলের কোনো জায়গা নেই। এটা আমরা কি না, বিধানসভা হচ্ছে কি অস্থায়ী, এটা হচ্ছে 5 বছরের জন্য, আর হচ্ছে তোমার বিধান পরিষদ হচ্ছে স্থায়ী। ঠিক আছে, এটা যে বিধান পরিষদ হচ্ছে স্থায়ী, এটাকে ভেঙে দেওয়া যায় না। আর এটা হচ্ছে কি কত বছর না, মেয়াদ কত না 6 বছর, এটার মেয়াদ কত না 6 বছর। তা হচ্ছে সব রাজ্যে বিধানসভা থাকতে হবে, বিধানসভা সব রাজ্যে বাধ্যতামূলক। মাত্র কয়েকটা রাজ্যে এই বিধান পরিষদটা আছে, মাত্র কয়েকটা রাজ্যে এই বিধান পরিষদটা আছে। কি কি রাজ্যে আছে সেটা আমি দেখাবো। মাত্র কয়েকটা রাজ্যে হচ্ছে বিধান পরিষদটা আছে, কিন্তু বিধানসভাটা হচ্ছে সমস্ত রাজ্যে থাকতে হবে, এটা হচ্ছে কি না বাধ্যতামূলক। ঠিক আছে। 2025 সাল পর্যন্ত যতগুলো রাজ্যে বিধানসভা ও বিধান পরিষদ তৈরি হয়েছে, তাদের একটা লিস্ট আমরা নিচে এখানে তৈরি করেছি, তাদের একটা লিস্ট এখানে আমরা নিচে তৈরি করেছি। সেই লিস্টটা কি না 5টা রাজ্যে, মূলত 5টা রাজ্যে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, মূলত 5টা রাজ্যে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। যদি আমরা এদেরকে গ্রুপিং করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো কি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ থাকতেই তেলেঙ্গানা সৃষ্টি হচ্ছে, তাহলে কি হলো, এই দুটো রাজ্য হয়ে গেল নিচের দিকে, দক্ষিণ ভারতের দুটো রাজ্য হয়ে গেল, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, একটা হচ্ছে তেলেঙ্গানা হয়ে গেল। ঠিক আছে। এবার উত্তরপ্রদেশ থাকতে যদি আমরা শুরু করি, উত্তরপ্রদেশের দুটো গ্রুপিং হবে, উত্তরপ্রদেশের কাছেই আছে কি সঙ্গে লাগোয়া কি আছে, বিহার আছে, তাহলে উত্তরপ্রদেশ বিহার হয়ে গেল। ঠিক আছে। আর মহারাষ্ট্রের যদি আমরা দেখি, তাহলে মহারাষ্ট্র দেখতে পাবো, সেটা কি মহারাষ্ট্র ও কর্ণাটক। তো হচ্ছে মহারাষ্ট্র ও কর্ণাটক, তাহলে কি হলো, আমাদের 3টা গ্রুপিং হয়ে গেল। একটা দক্ষিণ ভারতের গ্রুপিং, অর্থাৎ কি না অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ থাকতেই তেলেঙ্গানা সৃষ্টি হয়েছে, এটা গ্রুপিং হয়ে গেল। উত্তরপ্রদেশ আর হচ্ছে কি না বিহার, উত্তরপ্রদেশের সঙ্গে লেগে আছে কিনা বিহার, তাহলে বিহার হয়ে গেল। আর মহারাষ্ট্রের নিচে কি আছে, কর্ণাটক আছে, তাই হচ্ছে মহারাষ্ট্র আর কর্ণাটক হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, আমাদের মূলত এই 2025 পর্যন্ত 6টি রাজ্যে আমাদের কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে। এই 6টি রাজ্য কি যদি আমরা উপর থাকতে ধরি, তাহলে কি বলবো, উত্তরপ্রদেশ আর বিহার একটা জায়গায় হয়ে গেল, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা একটা জায়গায় হয়ে গেল, আর হচ্ছে মহারাষ্ট্র, আর মহারাষ্ট্রের নিচে কি আছে, কর্ণাটক আছে, এই কর্ণাটক হয়ে গেল। এরা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্ট তাহলে হচ্ছে আইনসভা। জম্মু কাশ্মীরে ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, কিন্তু 2019 সালে জম্মু কাশ্মীরে যেহেতু এটাকে 370 হাঁটিয়ে দেওয়া হলো, ফলে এগুলো সব লোপ হয়ে গেছে। ঠিক আছে। 370 যেহেতু হাঁটিয়ে দেওয়া হলো, এগুলো সব লোপ হয়ে গেছে। তাহলে আমরা এখানে বুঝে নিলাম বিধানসভা কি, বিধান পরিষদ কি। তাহলে যদি আমরা এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তাহলে এটাকে ইজিলি আমরা ট্যাকেল করতে পারবো, বিধানসভার কী কথা বলা হচ্ছে আর বিধান পরিষদে কী কথা বলা হচ্ছে।